পক্ষান্তরে যে মামলাটা জাস্টিস রাজাশেখর মান্থা সাহেবের ঘরে চলছে সেটা ওএমআর সংক্রান্ত মামলা, এবং সেটা হচ্ছে আপনার 2014 টেট চ্যালেঞ্জ করে। তো টেট হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, আপনাকে রিক্রুটমেন্টে পার্টিসিপেট করতে গেলে টেটটা পাস করতেই হবে। কিন্তু টেটটা পাস করার অর্থই এটা নয় যে আপনি রিক্রুটমেন্টের জন্য যোগ্য হয়ে গেলেন বা আপনি চাকরিটা আপনার নিশ্চিত হয়ে গেল। কারণ টেট পাস করার পাশাপাশি আপনাকে ট্রেনিং বা অন্যান্য যা যোগ্যতামান সেগুলো আপনাকে দেখাতেই হয়। আজকের দিনে দাঁড়িয়ে যেমন কোনো আনট্রেন্ড ক্যাটাগরির ক্যান্ডিডেট কিন্তু টেটে বসতে পারে না, কিন্তু তখন এরকম নিয়ম তো ছিল। যাই হোক, এখন যেটা ব্যাপার যে জাস্টিস মান্থা যেটা অর্ডারে ক্লিয়ার করলেন যে যেহেতু ইন সার্ভিস ক্যাটাগরির যারা টিচার তারাও প্রচুর পরিমাণে অ্যাপ্লিকেশন ফাইল করে এই রিট পিটিশনগুলোকে অপোজ করছে, বাধা দিচ্ছে যে এরকম রিট পিটিশনের দ্বারা যদি পুরো প্রক্রিয়াটা বা টেটটা যদি বাতিল হয়ে যায় তাহলে তারা আতান্তরে পড়বেন, তাহলে সেক্ষেত্রে তাদেরকে তাদের বক্তব্য পেশ করার সুযোগ দেওয়া হোক। সেইটাই কোর্ট মান্যতা দিয়ে কোর্ট তাদেরকে হলফনামা সহকারে তাদের বক্তব্য পেশের সুযোগ দিয়েছে এবং আমাদেরকে বলেছেন যে আমরা তার 4 সপ্তাহের মধ্যে ওদের হলফনামার বিরোধিতা করে আমরা কাউন্টার হলফনামা দেবো, এফিডেভিট দেবো এবং মামলাটা 8 সপ্তাহ পরে শুনবেন। জজ সাহেব এটাও ক্লিয়ার করেছেন যে এই মামলা শুনানির পথে ডিভিশন বেঞ্চে যেটা চলছে 32,000 রিক্রুটমেন্ট চ্যালেঞ্জ করে যে মামলাটা চলছে সেটা কোনো মতেই অন্তরায় নয়। এই মামলার জজ সাহেব শুনবেন এবং সেটা 8 সপ্তাহ পরে শুনবেন। কোর্টের সিনিয়র আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ঘিরেও বিক্ষোভ দেখা গেল সেদিনে। বিক্ষোভ দেখা গেল, যেটা খুবই অনভিপ্রেত। আমরা দেখেছি সেটা পরবর্তীতে, যদিও সেই সময়তে আমরা স্যারের আশেপাশে ছিলাম না, আমরা কোর্টের ভেতরেই ছিলাম, কিন্তু পরে আমরা দেখলাম ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে সার্কুলেটও হয়েছে, দেখলাম এরকম। আমি কিছু পেপার কাটিংও দেখলাম, নিউজ কাটিং দেখলাম। আমি হতাশ, নিউজ কাটিংগুলো বিশেষ করে পেপারে যে সমস্ত খবরগুলো এই সম্পর্কে পাবলিশ হয়েছে এগুলো শুনে আমি দেখে প্রচণ্ড রকমের হতাশ। তার কারণ হচ্ছে এই যে আমার ধারণা যারা এই খবরগুলো করেছেন তারা কোর্টের মধ্যে অ্যাকচুয়ালি কী ঘটেছেন সেটা সম্পর্কে বিন্দুমাত্র জানেন না এবং তারা দেখেননি আসলে কোর্টে কী হয়েছে। তো সম্পূর্ণ মানে অনভিপ্রেত এই জন্যই যে কোর্টে সবাই বাইরে বেরিয়ে, আমি যেমন দেখছিলাম ভিডিওতে যে বলা হচ্ছে স্যারকে যে আপনি চাকরি খেয়ে নিচ্ছেন বা এরকম কিছু, এরকমটা কিন্তু কোর্টের ভিতর মোটেও হয়নি। চাকরি খাওয়ার কথা এই মামলাতে পিটিশনাররা কোনো সময়তেই বলেননি এবং আমাদের স্যারও বলেননি। আমাদের স্যার আমাদেরকে লিড করছেন এবং তিনি কোনো সময়তেই বলেননি চাকরি বাতিল হবে বলে। কোর্টও কোনো সময় বলেনি। কোর্ট যেটা বলেছে টেট বাতিল হবে, মানে চাকরি বাতিল হওয়া কথাটা সরাসরি সম্পর্কিত হচ্ছে রিক্রুটমেন্টের সঙ্গে। কোর্ট এখানে একটা সময় সিবিআই রিপোর্টটাকে কনসিডার করে বলেছিল যে আমি এটার উপর কগনিজেন্স নেব এবং আমি টেট 14টাকে বাতিল করে দেব যদি আমি সেরকম আমার মনে হয় যে শুনানিতে এমন কিছু উঠে আসে যেখানে টেটটাকে বাতিল করে দেওয়া উচিত, আমি টেটটা বাতিল করব। তো সুতরাং কোর্ট তো প্রতিহিংসার জায়গা নয় এবং আমরাও প্রতিহিংসার ইতে বিশ্বাস করি না যে কারোর একটা চাকরি খেয়ে নিতে হবে। এটা একেবারেই মানে যারা করছেন বা যারা বলছেন তারা না জেনেই বলছেন। কোর্টে যে জিনিসটা উঠেছে যে সিবিআই যে রিপোর্টটা দিয়েছে কোর্টের নির্দেশেই দিয়েছে এবং সিবিআইকে কোর্ট বলেছিল যে তুমি তোমার রিপোর্টের পাশাপাশি সামারি অফ চার্জশিটও সেই রিপোর্টে পেশ করবে। তাতে এমন কিছু জিনিস আছে যেটা কোনো মতেই অবজ্ঞা করা যায় না, যেটা যে কোনো তৃতীয় পক্ষ যারা এই মামলার সঙ্গে সম্পর্কিত নয় আমার ধারণা তারা দেখলেও তারা বলবেন যে এক্ষেত্রে টেটটা তো প্রশ্নের চিহ্নের মুখে পড়ে যাচ্ছেই। সুতরাং স্যার কিন্তু কোনো সময় এই কথা বলেননি কোর্টের মধ্যে যে চাকরি বাতিল করা হোক বা কিছু হোক। মামলাকারীদের পক্ষান্তরে জজ সাহেব যেটা বলেছে যে মামলাকারীদেরকে অ্যাকোমোডেট করা যায় কিনা, মামলাকারীদের চাকরি দেওয়া যায় কিনা, কারণ এরাও যোগ্য ক্যান্ডিডেট এবং এরা সবাই ট্রেন্ড এবং যেহেতু ইন অ্যাবসেন্স অফ ওএমআর মানে তুমি পর্ষদ এদের কাছ থেকে 500 টাকা করে ডিমান্ড ড্রাফট নিয়ে ওএমআর দেওয়ার নাম করে অন্য একটা এমন কিছু ডকুমেন্টস দিচ্ছে যেটা কোনো মতেই ওএমআর বা তার সাপ্লিমেন্ট হতে পারে না। তো তাহলে এদেরকে অ্যাকোমোডেট করা যায় কিনা এইটাই কিন্তু মামলার বিচার্য বিষয় ছিল, অন্য কিছু নয়। এবার মামলা তো অনেক সময় বিয়ন্ড স্কোপ ট্রাভেল করে, যে মামলা একটা কারণে ফাইল হলো তারপর কোর্ট কিছু ফাইন্ডিংস পেতে পেতে সেটা এমন জায়গায় পৌঁছে যায় হয়তো যে কোর্টের কাছে কোনো রাস্তা থাকে না বা মামলার মেন যে গতিপথ সেখান থেকে হয়তো কোর্ট আরও কিছু ফার্দার পেতে পারে। এক্ষেত্রেও সেরকমই সিবিআই রিপোর্টটা আসার পরে কোর্ট এটা সেরকম একটা কিছু পেয়েছে যার ভিত্তিতে কোর্ট এই কথা বলেছিল যে যদি আমার কাছে উপায় না থাকে তাহলে আমি পুরোটা বাতিল করে দেবো, এটা বলেছিলেন। কিন্তু সেটা গতদিনকে নয় মোটেও, সেটা সেই কথা জজ সাহেব 9 তারিখ এবং সম্ভবত 22 তারিখের শুনানিতে বলেছিলেন। কিন্তু সেইটা মামলাকারীরা বলেছিল বা অন্য কেউ বলছে, ব্যাপারটা কিন্তু এরকমটা মোটেও নয়। যারা যেহেতু কেউ কোর্টের মধ্যে ঢুকতে পারছে না বলে এইরকম স্পেকুলেশন তৈরি হচ্ছে। আর খবরটা যেটা আমি বাংলা একটা নিউজ পেপারে দেখলাম পুরো সর্বৈব মিথ্যা,
একদম দায়িত্ব সহকারে বলছি, মামলাকারীর আইনজীবী হিসেবে ওখানে প্রথম ধাপে উপস্থিত থেকে বলছি, এ ধরনের কিচ্ছু ঘটেনি। এবং বোঝাই যাচ্ছে হেডলাইনগুলো পড়ে যে শুধুমাত্র মানে ছোট করার উদ্দেশ্যে ওই সমস্ত হেডলাইনগুলো ক্রিয়েট করা হয়েছিল। এগুলো ঠিক নয়। কোর্ট চত্বরের মধ্যে দেখুন, আমরাও তো ওই ফুটেজগুলো দেখে আমরা চাইলে আইনানুগ ব্যবস্থা নিতে পারতাম, আমরা বলতে পারতাম, কিন্তু স্যারও এই ধরনের ইয়েতে বিশ্বাস করেন না। স্যারও বললেন যে যারা এসব করেছে তারা তরুণ এবং অবুঝ, সেই হিসাবেই তাদেরকে স্যার দেখছেন। স্যার, আমরা ভেবেছিলাম যে এগুলো নিয়ে আমরা রেজিস্ট্রার জেনারেলকে কমপ্লেন করবো, যেহেতু আইডেন্টিফাই করা যাচ্ছে যে কারা এই ধরনের কাজ করছে, তো তাদের এগেনস্টে লিগাল অ্যাকশন নেওয়ার কিন্তু রাস্তা ছিল এবং এখনও খোলা আছে। কিন্তু স্যার যেমনটা কি স্যারের চোখে স্যার সেই দৃষ্টিতেই দেখেন, স্যার কোনোদিনই প্রতিহিংসার এই ধরনের জিনিসে বিশ্বাস করে না, কিন্তু একটা শ্রেণী এগুলোকে তৈরি করছে। তারা জানবে প্রকৃত ঘটনাটা কোর্টের মধ্যে কী ঘটেছিল, কোনো দিনই, বরং স্যারকে ধন্যবাদ জানাবে তারা, কারণ স্যারও বলেছেন যে হ্যাঁ এই ব্যাপারে ডিভিশন বেঞ্চে একটা ইস্যু পেন্ডিং আছে, আপনি চাইলে অ্যাডজন করতে পারেন। তো সেটা স্যারই বলেছেন অ্যাকচুয়ালি। তো পর্ষদ যখন বললো, স্যার তো অপোজ করতে পারতেন, অপোজ করলে হয়তো শুনানিটা ওই দিনই হতো। তো স্যার বরং সবারই স্বার্থের কথা ভেবেই বলেছেন, ঠিক আছে।